বারবার একটা কথা বারবার বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা চান্স পায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় বাংলাদেশের সব থেকে মেধাবী স্টুডেন্ট গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট গুলো যদি মানব সম্পদে আমি রূপান্তর করতে না পারি, এই জাতি তো অন্ধ হয়ে যাচ্ছে। গত 15-16 বছরে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ছিল না। তারপর হচ্ছে ডিপার্টমেন্টালও, আমরা যে ডিপার্টমেন্টে পড়াশোনা করছি, ডিপার্টমেন্টের পড়াশোনাটাকেও তেমন আগ্রহশীল আমরা নই। আমাদের টার্গেট একটাই, আমরা সায়েন্স পড়ি, আর্টস পড়ি, বিজনেস পড়ি, যাই পড়ি আমাদের টার্গেট হয়ে গেছে বিসিএস কেন্দ্রিক। তো সুতরাং এই জায়গাগুলোতে কিন্তু সচেতনতা বৃদ্ধি করতে হবে। ডিপার্টমেন্টের রেজাল্ট, গবেষণা, এগুলোতে আমাদের বরাদ্দ বাড়াতে হবে, গবেষণায় বরাদ্দ বাড়াতে হবে, এবং ডিপার্টমেন্টের রেজাল্ট ও সহশিক্ষা এগুলোর প্রতি যেন স্টুডেন্টরা মনোযোগী হয়, এই জায়গাগুলোতে কাউন্সিলিং এর ব্যবস্থা করতে হবে। কারণ প্রথম 6 মাস স্টুডেন্টদের জন্য বিশ্ববিদ্যালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রথম 6 মাস রাজনৈতিক অপসংস্কৃতি যেগুলো আগে ছিল, এগুলোকে বাইরে রেখে যদি আমরা প্রপারলি কাউন্সিলিং করতে পারি স্টুডেন্টদেরকে, যে হ্যাঁ তুমি যেই মেধাটা নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসছো, এটা যদি তুমি ধরে রাখতে চাও, অন্তত প্রথম 6 মাস তুমি পড়ার টেবিলে থাকো, নিজের টেক কেয়ার করো, নিজের যত্ন নাও, নিজের ভবিষ্যতের দিক নজর রাখো। প্রথম 6 মাস যদি আপনি কাউন্সিলিং করে ছেলে মেয়েগুলোকে পড়ার টেবিলে রাখতে পারেন, তাহলে ধরে নিবেন পরবর্তীতে আর আপনাকে এগুলো কাউন্সিলিং করার প্রয়োজন নেই। কারণ দেখেন, একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সবচেয়ে ভালো জায়গা, আবার উদ্যান কিন্তু পাশে সবচেয়ে খারাপ জায়গা আছে। তো সবকিছু মিলিয়ে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে স্বর্গবাস, ভালো হওয়ার সুযোগ আছে, খারাপ হওয়ার সুযোগ আছে। স্টুডেন্ট গুলো যেন অসৎ সঙ্গে সর্বনাশটা না হয়ে যায়, এইদিকে কাউন্সিলিং করাটা অত্যন্ত জরুরি। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে খারাপ হয়ে কেউ বিশ্ববিদ্যালয়ে আসে না, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কেউ ভালো হয়ে যায়, কেউ খারাপ হয়ে যায়। সুতরাং ভালোর সংখ্যাটা যেন বেশি থাকে, এদিকে আমাদের নজর থাকবে। সবকিছু মিলিয়ে শিক্ষার্থীদের স্বার্থটা নিয়ে কাজ করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়কে শুধুমাত্র রাজনীতিকরণের দিকে আমরা কোনোভাবেই ধাবিত করতে চাই না। রাজনীতি তার জায়গায় থাকবে, রাজনীতিতে কোয়ালিটি আসবে, কোয়ান্টিটির বিলোপ হবে। এখন যদি রাজনীতিতে কোয়ালিটি চলে আসে, তাহলে সব সেক্টরে কোয়ালিটি চলে আসবে। আমি যদি 50টা ছেলে রাজনীতিবিদ তৈরি করতে পারি, আবার ওমন কোয়ালিটি সম্পন্ন 50টা সাংবাদিক তৈরি হবে, 50 জন ব্যাংকার তৈরি হবে, 50 জন সরকারি কর্মকর্তা তৈরি হবে, আরো 50 জন জাতীয় ইনস্টিটিউশন গুলিতে যাবে। তো এভাবে আমরা কোয়ালিটির প্রতি ফোকাস করতে চাই সামনের সময়টাতে বিশ্ববিদ্যালয়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে, আমরা যে ইশতেহারগুলো দিয়েছি, সেই ইশতেহারগুলো হচ্ছে যে বাস্তবায়নে আগের যে সময়টাতে দেখে আসছি যে আমরা কোনো কিছু নিতে গেলে বিভিন্ন ফাইল আটকে যায়, টেন্ডারের বিভিন্ন ভাগাভাগি সংক্রান্ত যেই ম্যাটারগুলো ছিল। আবার আরেকটা কথা হচ্ছে, ছাত্র রাজনীতি মানেই হচ্ছে যে একটা ট্রেন্ড চালু হয়েছিল, ছাত্র রাজনীতি মানেই হচ্ছে কোটি কোটি টাকা ইনকাম করে ফেলা, তারপরে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক হয়ে যাওয়া। দেখেন, এই ধারণাগুলোকে ঘৃণা করে কিন্তু আমরা রাজনীতিতে করে আসছি, শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য এবং রাষ্ট্রের জন্য। এবং এইটাও আপনাদের সামনে বলতে চাই, আমার প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, বাংলাদেশে বসবাস করতে চাই, বাংলাদেশে মৃত্যুবরণ করতে চাই। সুতরাং এই বাংলাদেশকে সুন্দর সুস্থ পরিবেশ তৈরি করার জন্য, এবং এখন বাংলাদেশে বসবাস করতে হলে, মৃত্যুবরণ করতে হলে, কিংবা সুন্দর পরিবেশে থাকতে হইলে সেফলি আমাকে সৎ থাকতে হবে, আমাকে 2 নম্বরই করে থাকা যাবে না। সুতরাং আমরা সেটাকে ওন করি এবং ওই দিকেই রাজনৈতিক সংস্কৃতিটাকে ধাবিত করবো। তো আপনি যেটা বললেন, ওই যে আটকে যায় যে সমস্যাগুলো আছে, এখন নেতৃত্ব যদি সৎ থাকে, আমি যেটা বিশ্বাস করি, নেতৃত্বের জায়গায় যদি নেতৃত্ব সৎ থাকে, সে যদি মনে করে যে আমি যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী আমাকে ওন করছে, গোটা বাংলাদেশের মানুষ আমাকে ওন করছে, তাহলে এই যে ভালোবাসাটা, এটা কি হাজার বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলার দিয়ে এটা কিনা যাবে? যাবে না। সুতরাং এই যে পুরো বাংলাদেশের মানুষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েগুলো যে আপনার উপর আস্থা রেখেছে, এটা আপনার জন্য অনেক বড় প্রাপ্তি। সুতরাং এদেরকে ধারণ যদি আপনি করতে পারেন, কোনো ফাইল কেউ আটকাতে পারবে না। যেই বাজেট আপনার জন্য আসে, সেই বাজেট পুরোপুরিভাবে যদি কার্যকর হয়, তাহলে কোনো সমস্যায় বিশ্ববিদ্যালয়ে থাকার কথা না। দেখেন, আমি যেদিন হচ্ছে যে আমি আমার স্থগিতাদেশ আসলো নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে, সেদিন আমাকে তুলনামূলকভাবে আপনারা একটু ডিফারেন্ট স্টাইলে দেখেছেন। সেটা নিয়ে মোটামুটি অনেকেই হচ্ছে যে আমার একটু হচ্ছে যে আপনার প্রতিবাদী কণ্ঠস্বরটা একটু খুব কড়া ছিল। কারণ দেখেন, দীর্ঘ সময় ধরে গণতন্ত্র এবং ভোটাধিকারকে ফিরিয়ে আনবার জন্য চেষ্টা করে যাচ্ছি। যদি এই ডাকসু নির্বাচন যদি আবারও ষড়যন্ত্রের মুখোমুখি পড়ে, তাহলে জাতীয় নির্বাচনও তো ষড়যন্ত্রের মুখোমুখি পড়ার একটা সম্ভাবনা আছে। দিন শেষে কিন্তু ভাই, আমাদের কনসার্ন কিন্তু রাষ্ট্র, আমাদের কনসার্ন কোনো গোষ্ঠী না, কোনো ব্যক্তির স্বার্থ আমাদের কিন্তু কনসার্ন না। তো সবকিছু মিলে সেদিন কিন্তু আমার প্রতিবাদী কণ্ঠস্বরটা ছিল খুবই হচ্ছে যে ধরে নিতে পারেন কর্কশ। কারণ আমরা এই জায়গাতে কম্প্রোমাইজ করব না। সেদিন আমি আপনাদেরকে বলেছিলাম যে হচ্ছে যে রিটটা হয়েছে একজন ব্যক্তির এগেনস্টে,
ব্যক্তির এগেনস্টে। সুতরাং রিটের রেজাল্ট যদি আসে বৈধতা অবৈধতা সেটা ব্যক্তির পক্ষে বিপক্ষে আসবে। সেখানে পুরা নির্বাচন প্রক্রিয়াকে ইনক্লুড করার মানে আমার সেটা মনে হয়েছে, তৎক্ষণাৎই মনে হয়েছে সেটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র এবং বিশ্ববিদ্যালয়কে উত্তপ্ত করতে চায় বিভিন্ন পরাজিত শক্তিরা এবং হচ্ছে যে আপনার হচ্ছে যে ফেসিবাদের যে বা অর্গানগুলো আছে এরা সম্মিলিতভাবে এই ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চায়। এটা আমি বারংবার বলে আসছি, এখনো বলছি এবং খুব কনফিডেন্সের সাথে এটাও বলছি, যতই রিট করুক আর যতই যাই করুক ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওইটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথার কারণ আছে বলে মনে করছি না। দেখেন প্রশাসনিকভাবে একটা নির্বাচন তখনই আয়োজন করবে যখন এরা দক্ষ, আয়োজন করতে ক্যাপাসিটি সম্পন্ন হবে। তো চ্যালেঞ্জ তো থাকবে কোনো শোনেন এই পৃথিবীতে কোনো জিনিসই তো চ্যালেঞ্জ ছাড়া অর্জিত হয় না। চ্যালেঞ্জ থাকবে কিন্তু চ্যালেঞ্জ মোকাবেলা করি আমাদেরকে সামনে অগ্রসর হয়ে যেতে হবে। তো সবকিছু মাথায় রেখে আমরা সামনে অগ্রসর হব ইনশাল্লাহ এবং যত বাধাই আসুক না কেন নির্বাচন যথাসময়ে এবং সুষ্ঠু সুন্দরভাবে নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে এখনো পর্যন্ত সে আশা রাখছি। কিন্তু কিছু শঙ্কার জায়গায় এখনো থেকে যাচ্ছে, যেমন নির্বাচন কমিশন কিছু কিছু জায়গায় অসহায়ত্ব প্রকাশ করে। যেমন আমি আপনাদেরকে বললে আপনারাও সেটা বুঝবেন, যুক্তি মানে বা এই কথাগুলোর যুক্তি আছে। যেমন দেখেন হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে এখন যেই জিনিসটা হচ্ছে সাইবার বুলিংটা সবচেয়ে বেশি হচ্ছে, অনলাইন প্রপাগান্ডাটা সবচেয়ে বেশি হচ্ছে। তো এই যে অনলাইন প্রপাগান্ডাটা ঠেকানো হচ্ছে, আগে তো দেখতাম আগের ফেসিবাদের আমলে চাইলেই তো কোনো পেজ ব্যান করা যেত যেগুলো প্রপাগান্ডা ছড়াচ্ছে, এখন কেন তারা সেটা পারছে না? এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন তারা বলছে যে তাদেরকে সহযোগিতা হচ্ছে, যে তারা যাদের সাথে কথা বলছে মানে বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রিক যে গ্রুপগুলো পরিচালনা হচ্ছে তাদের সাথে তাদের বৈঠক হয়েছে এবং তাদেরকে কথা দিয়ে গেছে হ্যাঁ আমরা চালাবো না, 2 দিন পরে আবার অ্যাক্টিভ হচ্ছে। তার মানে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের কিন্তু 2-3 বার বলার পরে এখন কিন্তু মানে আইনগতভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, যেহেতু এরা লেভেল প্লেইং ফিল্ড ক্ষুণ্ণ করতেছে। এখন যখন বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনকে আমরা সেটা বলেছি তখন তিনি বললেন যে হচ্ছে যে আমি তো বলছি, আমি বললাম আপনারা আইনগত ব্যবস্থা নেন। তখন এখানে দেখলাম মনে হচ্ছে তারা কিছুটা অসহায়ত্ব প্রকাশ করতেছে। তখন আমি আপনারা বললাম যদি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনাদেরকে সহযোগিতা না করে তাহলে আপনারা গোটা জাতির সামনে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সামনে বলেন যে আমরা অপারক, এগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে সহযোগিতা করছে না। কারণ এটা ডাকসু তো শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয় নয়, ডাকসু তো একটা রাষ্ট্রীয় ব্যাপার, এটা তো অস্বীকার করার সুযোগ নাই। কারণ অন্যান্য সকল জাতীয় নির্বাচনে প্রত্যেকটা আসনে প্রত্যেকের যে আসনে আছে সে তার আসন নিয়ে ব্যস্ত থাকবে, নজর থাকবে ওই আসন কেন্দ্রিক। এখন গোটা বাংলাদেশ ডাকসু নির্বাচনের দিক তাকিয়ে আছে, এটা গোটা বাংলাদেশের ম্যাটার। তো সেই জায়গার মধ্যে সরকার যদি এই যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের যেমন ভাবে নির্বাচনের দায়িত্ব আছে তেমনি ভাবে রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখবার জন্য রাষ্ট্রের যে প্রধান আছেন তাদেরও কিন্তু এই নির্বাচনে স্থিতিশীলতা লেভেল প্লেইং ফিল্ড ধরে রাখার জন্য তাদেরও দায়িত্ব আছে। তো সেই জায়গা থেকে কিন্তু তাদের উচিত যে গ্রুপগুলো মিস ইনফরমেশন ডিসইনফরমেশন গুলো ছড়াচ্ছে এদেরকে অতি দ্রুত ব্যান করে দেওয়া এবং বন্ধ করে দেওয়া। কিন্তু সেই জায়গায় কিন্তু আমরা সেটা পরিপূর্ণভাবে দেখতেছি যে এই ধরনের কোনো ব্যবস্থা আলটিমেটলি নেওয়া হচ্ছে না। এবং আমি আপনাদেরকে শঙ্কার কারণ জানাচ্ছি, বিভিন্ন সোর্স থেকে এমনও তথ্য পাচ্ছি আপনার হচ্ছে যে এই মিটফোর্ডের যে ঘটনাটা ঘটেছিল, পুরান ঢাকার যে মিটফোর্ডের ঘটনাটা ঘটেছিল, মিটফোর্ডের সেই ঘটনা কিন্তু 2 দিন আগে ঘটিয়েছে। ঘটনার পর শুক্রবার জুমার পরে পরিকল্পিতভাবে যেভাবে মব সৃষ্টি করেছে গোটা বাংলাদেশ ব্যাপী, এইরকম অনেক পরিকল্পনা আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এই ধরনের অনলাইন বেশিং, অনলাইন মব এবং সাইবার বুলিং করার জন্য একটা প্রিপারেশন ও বিরোধী শিবির যারা আছেন, যারা আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হচ্ছেন, এদের এমন প্রিপারেশন আছে। তো সুতরাং আমরা এগুলো খবর পাচ্ছি। তো সবকিছু মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমি আপনাদের মধ্য দিয়ে তাদেরকে আহ্বান করতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট ম্যাচিউরড, তারা সবকিছু জানেন, বোঝেন, কোনটা সত্য কোনটা মিথ্যা এগুলো সিলেক্ট করার মতো ক্যাপাসিটি তাদের আছে। তারা যেন কোনোভাবেই কোনো বিভ্রান্তিতে না গা ভাষায়, তারা যেন সচেতনতার সাথে প্রত্যেকটা সিদ্ধান্ত নেয় এবং তারাও যেন এই মব, এই সাইবার বুলিং এর প্রতিরোধে তারাও যেন এগিয়ে আসে। কারণ আমরা দেখেছি ওদিন যে ঘটনাটা ঘটেছে, মে ইস্যুতে যে ঘটনাটা ঘটেছে, এটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। সেই ব্যবস্থা কিন্তু আমরা এখনো পর্যন্ত প্রপারলি প্রশাসনিক ব্যবস্থা দেখতে পাইনি, যেটা সামনে আশঙ্কার কারণ। এই জন্য ছেলে মেয়ে সকলকেই বলছি, আপনারা সামগ্রিকভাবে এই নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য শুধু প্রার্থীদের দায়িত্ব না, নির্বাচন কমিশনেরও দায়িত্ব আছে, কিন্তু বাদবাকি সাধারণ জেনারেল স্টুডেন্ট হিসেবে যারা ভোটার তাদেরও এখানে বিশাল একটা দায়িত্ব আছে রাষ্ট্রের স্থিতিশীলতা এবং বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতা বজায় রাখবার জন্য।